প্রস্তুত সংবর্ধনা মঞ্চ, প্রস্তুত বিএনপি। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে কাল দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতারা বলছেন, দলের পাশাপাশি সরকারের পক্ষ থেকেও তার নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই প্রত্যাবর্তনের অনুষ্ঠান অতীতের সকল আয়োজনের রেকর্ড ভাঙবে বলেও মনে করেন নেতারা। আরো জানাচ্ছেন মাহিলা ইসলাম। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে শুধু একজন নেতারই দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি। যদি তারেক রহমান না আসতো, আমরা ৫০,০০০ বুড়ে পিছিয়ে থাকলে এখন আমরা ১,০০,০০০ বুড়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। নতুন একটি প্রেক্ষাপট তৈরি হবে, নতুন রাজনীতি তৈরি হবে, আমাদের তরুণ প্রজন্ম দেখতে পারবে একটি নতুন বাংলাদেশ। ১৭ বছর পরে মহান নেতা এসেছেন, আসতেছেন। শুভেচ্ছা সংবলিত ব্যানার বিলবোর্ডে ছেয়ে গেছে রাজধানী ঢাকা। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে তার নিরাপত্তা। বাংলাদেশ গভর্নমেন্টের হাইয়েস্ট যে এক্সপার্ট প্রোটোকল আছে সিকিউরিটি বিষয়ে সবই থাকবে আপনার, এবং উনি ব্যক্তিগতভাবে উনি চান সাধারণ মানুষের মতোই থাকতে। ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে তারেক রহমানের গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করার পাশাপাশি পুরো আয়োজন সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে কাজ করছেন নেতাকর্মীরা। এটা একটা ঐতিহাসিক একটা প্রোগ্রাম। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনটা একটা ঐতিহাসিক দিবসের মাধ্যমে পালিত করবে দেশের জনগণ। অনেক সমস্যা হচ্ছে, সেই কারণে আমাদের কিছু সিকিউরিটি মেজার নিতে হচ্ছে এবং সেটা আমরা নিচ্ছি। দলটির পক্ষ থেকে তারেক রহমানের ওই দিনের কর্মসূচি নিয়েও ধারণা দেওয়া হয়েছে। দেশে পৌঁছানোর পর ৩০০ ফিটে সংবর্ধনায় যোগ দেবেন তিনি। এরপর দেখা করবেন চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে। আমরা জানি আমাদের শত চেষ্টাও প্রিয় নেতাকে একবার দেখার দুর্নিবার আকর্ষণে ১৭ বছর ধরে অপেক্ষমান দেশের সকল প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ জনতার রাজধানীমুখী জনস্রোত প্রশমনের সাধ্য আমাদের নেই। আমরা নিশ্চিত ইনশাআল্লাহ আগামীকাল বাংলাদেশ তার ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ সাক্ষী হতে চলছে। এছাড়া তারেক রহমানের কয়েকদিনের দলীয় কর্মসূচিও জানান তিনি। বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৫০,০০০ স্বেচ্ছাসেবক কাজ করবে বলে জানিয়েছে বিএনপি। ১৭ বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যেই। তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত সংবর্ধনা মঞ্চ। লাখ লাখ কর্মীর উপস্থিতিতে আগামীকাল বক্তব্য রাখবেন তারেক রহমান, যার মাধ্যমে উঠে আসবে আগামী নির্বাচনের দিক নির্দেশনা। এমনটি আশা কর্মীদের। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সংবর্ধনায় পূর্বাচলের ৩০০ ফিটে সব প্রস্তুতি প্রায় শেষ। জনসমাগমে অতীতের সব রেকর্ড ভাঙার প্রত্যাশা করছেন বিএনপি নেতারা। সেখানে আছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন তিনি। নিবিড়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে নেতাকর্মীদের প্রতিক্রিয়া এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন, এবং সংবর্ধনার পুরো প্রস্তুতির খবর আসলে জানতে চাই। বুশরা, নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, নিরাপত্তা ব্যবস্থা পুরো নিরাপত্তার চাদরে কিন্তু মুড়িয়ে রাখা হয়েছে এই ৩০০ ফিট এলাকা। সেই সাথে নেতাকর্মীদের কথা যদি বলি, যে নেতাকর্মীদের কিন্তু আসলে সবচেয়ে বড় চমক যেটি নেতাকর্মীরা দেখাচ্ছে, যে আসলে ঢাকা সহ ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে আসলে প্রতি জেলা থেকেই দেখা যাচ্ছে বেশ কয়েক হাজার করে নেতাকর্মী। তারা কিন্তু ঢাকায় অনেকেই চলে এসেছেন, আবার অনেকেই কিন্তু আজকে রাতে আসবেন, আবার পাশাপাশি অনেকেই কিন্তু আসলে আগামীকাল সকালে আসবেন। তো আমরা একটু কথা বলবো, আমাদের সাথে আছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সহসভাপতি অমল কৃষ্ণ দাস। একটু জানতে চাই যে আপনার জেলা থেকে আসলে কত নেতাকর্মী আসছে এবং কিভাবে বরণ করে নেবেন তারেক রহমানকে। আমার জেলা থেকে প্রায় ৪০ থেকে ৫০ হাজার নেতাকর্মী এই ঢাকা শহরে অলরেডি ঢুকেছে এবং আরও কিছু রাত্রের মধ্যেই ঢুকে পড়বে। আমরা ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে সিরাজগঞ্জকে সংগঠিত করে আমরা আগামীকালের তারেক রহমানের যে সম্বর্ধনা অনুষ্ঠান, সেই সম্বর্ধনা অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছি। আমরা আশা করব সেই অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর, সার্থক
হবে এবং আমাদের যে সিরাজগঞ্জের সকল নেতাকর্মী আমরা সবাই এক জায়গায় সমবেত হয়ে তারেক রহমানকে আমরা সম্বর্ধনা জানাবো। দীর্ঘ 17 বছর পর তিনি বাংলাদেশের মাটিতে আসছেন, এই কারণে আমাদের মনের ভিতর একটা আনন্দ উচ্ছ্বাস আমাদের কাজ করছে। এই আনন্দ উচ্ছ্বাস যে কত বড় আনন্দ উচ্ছ্বাস এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলাম আসলে যে এখানে যারা বিভিন্ন জেলা থেকে পাশাপাশি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যারা এসেছেন সবাই কিন্তু একটি কথাই বলছেন যে আসলে দীর্ঘ 17 বছর এটি কিন্তু আসলে একটি দুটি দিন নয়, তারা কিন্তু আসলে দীর্ঘদিন যাবৎ এই দিনটির অর্থাৎ রাত পোহালেই কিন্তু আগামীকাল বেলা 11:15টার দিকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশের মাটিতে নামার কথা রয়েছে, যার কারণে কিন্তু সবাই আসলে সেই মাহেন্দ্র খনের জন্য সেটা বোঝাই যাচ্ছে। নিবিশা, আপনার সাথে থাকা যে নেতাকর্মীরা আছেন এবং সাধারণ মানুষ আছেন সবটা নিয়ে আসলে জানতে পারলাম। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী নিবিশা যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। রাজনীতির পথ সবসময় সহজ হয় না, কিছু পথ গড়ে ওঠে সময়, সংকট আর সংগ্রামের ভেতর দিয়ে। তারেক রহমানের রাজনীতি তেমনই এক দীর্ঘ পথ চলার গল্প। 1.5 যুগের প্রবাস জীবনে ইতি টেনে শেষ অবধি দেশে ফিরছেন তিনি। সামনে বাংলাদেশ ও বিএনপির জন্য নতুন এক অধ্যায়ের শুরু। শফিকুল হকের প্রতিবেদন। দীর্ঘ 18 বছর, সময়ের হিসেবে অনেকটা পথ, ইতিহাসের এক গভীর অধ্যায়। তবে সব শঙ্কা অনিশ্চয়তা কাটিয়ে নতুন এক সকালের সাক্ষী বাংলাদেশ। দেশের মাটিতে রাজনীতির বরপুত্র তারেক রহমান। একটু পেছনে ফেরা যাক। 2007-এ 1-11-এ ক্ষমতার পট পরিবর্তনের পর সেনা সমর্থিত সরকারের রোষানলে পড়তে হয়েছিল তারেক রহমানকে। অমানবিক নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে মা বেগম খালেদা জিয়ার অনুরোধে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়েন তারেক রহমান। সে বছরই ক্ষমতায় এসে ধীরে ধীরে প্রধান প্রতিদ্বন্দ্বীর ভবিষ্যৎ নেতাকে দেশে আসতে নানা কূটকৌশল করতে থাকে আওয়ামী লীগ। তারেক রহমানের শুরু হয় এক দীর্ঘ নির্বাসিত জীবন। পরিবার আর মাতৃভূমির মাটি থেকে অনেক দূরে বিচিত্র নগরী লন্ডনে শুরু হয় জীবনের নতুন এক অধ্যায়। তারা হয়তো আমাকে হত্যাই করতে চেয়েছিল, কিন্তু আপনাদের আন্তরিক ভালোবাসা, দেশবাসীর দোয়া এবং মা বাবার সৎকর্মের গুণে আল্লাহর রহমতে আমি প্রাণে বেঁচে আছি। প্রবাসে থাকলেও দেশ ও দল থেকে বিচ্ছিন্ন ছিলেন না তারেক রহমান। সবশেষ 2018 সালে মিথ্যে মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে সরাসরি দলকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার আর দমনপীড়ন এমন বাস্তবতায় প্রবাস থেকেই দলের ভার বহন করেছেন, হয়ে উঠেছেন আন্দোলনের নেপথ্য কৌশলবিদ, সংগঠনের ঐক্যের প্রতীক আর নেতাকর্মীদের জন্য এক সাহসের নাম। জুলাই অভ্যুত্থানেরও অগ্রনায়ক বিএনপির এই আইকনিক নেতৃত্ব। তারেক রহমান রাজনীতির উত্তরাধিকার পেয়েছেন শৈশব থেকেই। তার রাজনৈতিক যাত্রা শুরু হয় সংগঠনের ভেতর দিয়ে, মাঠ পর্যায়ের কার্যক্রমের মধ্য দিয়ে। 90 দশকের শেষ সময় থেকে বিএনপির সাংগঠনিক কাঠামোয় ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তারেক রহমান। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ, সংগঠন শক্তিশালী করার কৌশল আর এসবের মধ্য দিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন দক্ষ সংগঠক হিসেবে। 2001 সালে বিএনপি পুনরায় রাষ্ট্র ক্ষমতায় এলে দলীয় রাজনীতিতে তারেক রহমানের প্রভাব আরও দৃশ্যমান হয়। এই সময়ে তিনি হয়ে ওঠেন বিএনপির নীতি নির্ধারণী রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় 1.5 যুগ পর তারেক রহমানের এই প্রত্যাবর্তন কেবল একজন নেতার ফেরা নয়, একটি নতুন দিনের সূচনা, অভিজ্ঞ আর শক্তিশালী নেতার অভাবের দিনে নতুন রাজনৈতিক বাস্তবতার সম্ভাবনা আর নতুন সূর্য ওঠার গল্প। শফিকুল হক, 71, ঢাকা।
17 বছর পর দেশের মাটিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য সময় বুধবার সন্ধ্যায় লন্ডন থেকে রওনা দেওয়ার কথা রয়েছে তার। এ সময় তার সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। এ বিষয়ে আরও খবর জানাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ মাহফুজ। আরিফ, কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? নেতাকর্মীদের ভিড় কেমন জানাবেন, এবং তারেক রহমান কটা নাগাদ বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন জানতে চাইছি, এবং দলীয়ভাবে তার সাথে কারা কারা আসছেন সে সম্পর্কে কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা? বুশরা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আগামীকাল 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ নির্বাসন জীবন শেষে দেশে প্রত্যাবর্তন করছেন, এবং আজকে কিন্তু আপনি যেটা প্রশ্ন করছিলেন যে নেতা কর্মীদের ভিড় কেমন, আমি জানিয়ে দিচ্ছি যে 16ই ডিসেম্বর বিএনপির সর্বশেষ সভায় লন্ডনে তারেক রহমান নেতা কর্মীদেরকে এয়ারপোর্টে আসতে নিষেধ করেছিলেন, কারণ এয়ারপোর্টের সিকিউরিটি এবং এখানকার যে পরিবেশ আছে সেই কারণেই কিন্তু সবাইকে নিষেধ করা হয়েছে, এবং আশা করা যাচ্ছে যে কোনো নেতা কর্মী এয়ারপোর্টে আসবেন না। এমনিতে আমরা যদি কিছু হয়তো নেতা কর্মী পাবো যারা নিজস্ব উদ্যোগে টিকিট কেটে একই ফ্লাইটে যাচ্ছেন। পাশাপাশি বলতে চাই যে তারেক রহমান, আমরা জানতে পেরেছি তিনি লন্ডন সময় বিকাল 4টায় এয়ারপোর্টে এসে পৌঁছবেন এবং 6টা 20 বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসলে টেক অফ করবে। এর মধ্যে যে সময়টা আছে সেখানে কিন্তু ইমিগ্রেশন যে প্রসেস আছে এবং সেটি কমপ্লিট করবেন, এবং পাশাপাশি তার সাথে যারা যাচ্ছেন বাংলাদেশে পরিবারের সদস্যই যাচ্ছেন। আমি যতটুকু তথ্য পেয়েছি, স্ত্রী জুবাইদা রহমান, ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ওনার 2জন ব্যক্তিগত সহকারী আছে, এবং প্রেস সেক্রেটারি সালিস শিবলি, এবং যুক্তরাজ্য বিএনপির নেতা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের একজন সমন্বয়ক তিনি কামাল উদ্দিন, তিনিও যাবেন। এছাড়া অনেক নেতা কর্মী কিন্তু ব্যক্তিগত উদ্যোগে প্রায় 100-র কাছাকাছি নেতা কর্মী টিকিট ক্রয় করেছেন, তারা সফরসঙ্গী হয়ে যাচ্ছেন। তবে আমরা অনেক সময় কিন্তু যুক্তরাজ্য বিএনপি নেতা কর্মীদের সাথে যোগাযোগ করেছি, আসলে তাদের ফিলিংসটা কেমন। দীর্ঘ 18 বছর তিনি লন্ডনে ছিলেন, প্রায় শতাধিক অনুষ্ঠানে তিনি সামাজিক অনুষ্ঠান যোগ দিয়েছেন, এবং কমিউনিটির মানুষ নেতা কর্মীর সাথে তিনি একাকার হয়ে গেছিলেন, একটা সখ্যতা তৈরি হয়েছে। সবারই কিন্তু মনটা আসলে খারাপ এবং আবেগে আপ্লুত হয়ে গেছেন সবাই। তবেও তারা মনে করছেন যে দেশের স্বার্থে তিনি দেশে প্রত্যাবর্তন করছেন, সেটাকে তারা স্বাগত জানাচ্ছেন। তবে অনেকে একদম কিছুটা মন খারাপ আছে লন্ডনে যারা আসলে স্থানীয় নেতা কর্মী, কিন্তু একই সঙ্গে আশাবাদও আছে। অনেক ধন্যবাদ আরিফ মাহফুজ। বিষয়ে পরবর্তীতে আরো কথা হবে। আমাদের সঙ্গে হিথ্রো বিমানবন্দর থেকে বলছিলেন সহকর্মী আরিফ মাহফুজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার দিনে কোনো বিশৃঙ্খলা এবং নিরাপত্তা শঙ্কা দেখছেন না গোয়েন্দারা। বিপুল জনসমাগম আর রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় নজরদারি বসানো হয়েছে চেকপোস্ট। আর সড়কে ডাইভারশন সহ নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ডিএমপি বলছে সমাবেশ স্থলে কয়েক ধাপে জনসাধারণের প্রবেশের ব্যবস্থা নেওয়া হয়েছে। নাদিয়া শারমিনের প্রতিবেদন। 1.5 যুগেরও বেশি সময় পর দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক পলক দেখার আশায় দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষ। তাকে স্বাগত জানাতে বাস, ট্রেন ও লঞ্চে করে রাজধানীতে আসছেন অসংখ্য নেতাকর্মী ও সমর্থক। তাই এই বাঁধভাঙা ভিড়ের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করার বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে। এসএসএফ এর নিরাপত্তা না পেলেও এদিন থাকছে কুইক রেসপন্স টিম, সোয়াট, বম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড আর পোশাক ও সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি। অন্যদিকে দলের পক্ষ থেকে নিজস্ব নিরাপত্তা বাহিনী সিএসএফ দায়িত্ব পালন করবে। এর নেতৃত্ব দেবেন সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা। এরই মধ্যে রাজধানীতে নিরাপত্তা টহল ও নজরদারি চলছে বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। সমাবেশ স্থলেও চলছে নিরাপত্তা প্রস্তুতি। এদিকে চেকপোস্ট বসেছে বিমানবন্দর সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। আর বুধবার সন্ধ্যা 6টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত বিমানবন্দরে কোনো দর্শনার্থী নয়, ঢুকতে পারবেন শুধুই যাত্রীরা। এলাকাটিতে ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। লাল, হলুদ আর সাদা জোনে ভাগ করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাকে। এ অনুযায়ী সমাবেশ স্থলে ধাপে ধাপে প্রবেশ করতে পারবেন কর্মী ও সমর্থকরা। এয়ারপোর্ট থেকে গুলশান অথবা ইভার কেয়ার যেখানেই উনি যায়, পুরো রাস্তার মধ্যে প্রোটেকশন থাকবে, বোথ ইউনিফর্মে এবং সাদা পোশাকে। আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়াও ওনার গাড়ি বহরের সাথে সামনে পিছনে আমাদের পুলিশি প্রোটেকশন ব্যবস্থা থাকবে। তারেক রহমানকে নিরাপদে বহনের জন্য কেনা বুলেট প্রুফ গাড়ি এরই মধ্যে এসেছে দেশে। আছে টয়োটা ল্যান্ড ক্রুজারও। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ। যেহেতু এখন সে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে 1 নম্বর, তো সেই দিক থেকে চিন্তা করলে তো একটু থ্রেট থাকেই। তো স্পেসিফিক কোনো থ্রেট নেই,
কিন্তু যেহেতু উনি একজন ইম্পর্ট্যান্ট পার্সন এই মুহূর্তে রাজনৈতিক বলয়ে, কাজে ওনার সর্বোচ্চ সতর্কতার সাথে আমরা তার নিরাপত্তা নিশ্চিত করব। সাম্প্রতিক নানা ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ও সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠলেও পুলিশের এই কর্মকর্তা অবশ্য এ বৈতরণী উতরে যাওয়ার ব্যাপারে আশাবাদী। আমরা সবকিছু মাথায় রেখে আমাদের এই পরিকল্পনাগুলো হাতে নিয়েছি। আশা করি সবকিছু সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হবে। কেউ যদি কোথাও কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তবে সেটা আমরা অবশ্যই কঠোর হস্তে দমন করব। পুলিশের সেই প্রস্তুতি এবং সক্ষমতা দুটোই রয়েছে। বড়দিনের ছুটি আর সমাবেশস্থল মূল শহর থেকে দূরে হওয়ায় আপাতত রাজধানীতে তেমন চাপ পড়বে না বলে মনে করছে পুলিশ। তারপরও বিশেষ ট্রাফিক নির্দেশনা মেনে চলতে জনগণের প্রতি আহ্বান তার। ডাইভারশন পয়েন্টগুলো থাকবে, সেই ডাইভারশনগুলো মেনে চলার জন্য এবং কোথাও বের হওয়ার আগে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য। এদিকে পুলিশ বলছে দেশে ফেরার পর তারেক রহমান বিভিন্ন জায়গায় যেতে চাইলে পাবেন পুলিশ প্রোটেকশন সহ বিশেষ নিরাপত্তা। এছাড়া তার বাসভবন ও অফিসেও থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। দীর্ঘ ১৭ বছর পর কাল ফিরছেন আগামীর বাংলাদেশ গড়ার কারিগর তারেক রহমান। বিএনপি নয়াপল্টন কার্যালয়ে এখন জননেতার অপেক্ষায় মুখর। সেখানে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নয়াপল্টন কার্যালয়ে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন জানাবেন। আমি প্রায় ২ ঘন্টা ধরে এখানে আছি। আমি কিন্তু দেখছি যে পুরো যে পরিবেশ এই বিএনপি পার্টি অফিসকে ঘিরে নয়াপল্টনের, সেটি কিন্তু উৎসব মুখর। প্রায় ১.৫ যুগের অবসান হচ্ছে এবং এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা অধীর আগ্রহী কিন্তু এই দিনটির জন্য দীর্ঘ প্রায় ১৭ বছর ৩ মাস অপেক্ষা করেছেন এবং খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন বা এসেছেন তারা কিন্তু অনেকেই ঢাকার বাইরে থেকে এসেছেন। তারা গতকাল রাতেই কিন্তু অনেকে চলে এসেছেন এবং তাদের চোখে ঘুম নেই। তারা শুধুমাত্র অপেক্ষার প্রহর গুনছেন কখন বাজবে আগামীকাল সকাল ১১টা ৫৫, যখন প্রায় ১.৫ যুগ পর তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেশের মাটিতে পা ফেলবেন। এমনই কিন্তু একটি উচ্ছ্বাস এখানে কিন্তু বিরাজ করছে। আপনি যদি দেখেন যে আশেপাশে যেই প্ল্যাকার্ডগুলো রয়েছে সেখানে কিন্তু নানা ধরনের প্ল্যাকার্ডের কিন্তু সমাহার আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা নেতাকর্মীরা আছেন পুরো ১ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু আমরা দেখছি যে নেতাকর্মীরা আসছেন। আসার পর কিন্তু তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। ক্ষণে ক্ষণে কিন্তু আমরা দেখছি যে ঝটিকা মিছিল করছেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে রাঙিয়ে তোলার জন্য এবং চারপাশে যে বিলবোর্ডগুলো লাগানো রয়েছে সেখানে কিন্তু সব জায়গায় লেখা কিন্তু আছে যে লিডার আসছে, অপেক্ষার অবসান হচ্ছে। এবং প্রায় আমি দেখছি যে পুরো এলাকাটি কিন্তু এই যে দীর্ঘ ১৭ বছর ৩ মাস পর জননেতা তারেক রহমান দেশে ফিরছেন সেটিকে রাঙিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। যদি আমি এই পার্টি অফিসের কথা বলি তাহলে আমরা কিন্তু দেখছি যে আপনার মাধ্যমে আমরা দেখতেও পাচ্ছি রাশেদ আনিস, আপনি যখন কথা বলছেন তখন আসলে নেতাকর্মীরা দলে দলে নয়াপল্টনের দিকে আসছেন। নিশ্চয়ই আপনি তো এখানে আছেন, আরো কথা হবে পরবর্তীতে আপনার সঙ্গে। আমরা একটু রাজধানীর বাইরেও যেতে চাই। তারেক রহমানের স্বাগত জানাতে ঢাকায় আসছেন বরিশাল বিভাগের বিএনপি নেতাকর্মীরা এবং বলা হচ্ছে বিভাগের ৬ জেলার নেতাকর্মীরা এরই মধ্যে লঞ্চ বুকিং দিয়ে ফেলেছেন। উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা লঞ্চ ঘাটে ভিড়ও করছেন। সহকর্মী বিধান সরকার সে খোঁজ খবর রাখছেন, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। বিধান, একটু বলবেন আসলে ৬ জেলা থেকে আসলে নেতাকর্মীরা লঞ্চ বুকিং দিয়েছে, ধারণা দেবেন আসলে কখন সেই লঞ্চগুলো ছাড়তে পারে এবং কত পরিবার মানুষ আসলে ঢাকায় আসছেন, এখনকার পরিস্থিতি একটু জানাবেন আমাদেরকে। রাকিব, যে সাংগঠনিক অভিভাবক ঠিক দীর্ঘ ১৭ বছর পর কিন্তু তিনি দেশে আসছেন। তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে একটা ঐতিহাসিক হিসেবে মনে করার জন্য কিন্তু বিএনপি নেতাকর্মীরা, বিএনপি কেবল বিএনপি নয়, অঙ্গ সংগঠন এবং তার যে সমর্থক যারা রয়েছে, এবং আপনারা যদি দেখে আমাদের ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই যে লিডার আসছে এমনি করে সাবেক এবং বর্তমান বিএনপির নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে কিন্তু ব্যানার সেটে দিয়েছেন লঞ্চে। এবং আমরা যে খবর পেয়েছি এখন পর্যন্ত ৩টি লঞ্চ এখান থেকে ছেড়ে যাবে বরিশাল থেকে। এখন পর্যন্ত যে বুকিং হয়েছে এই ৩টি লঞ্চের মধ্যে আপনাকে বলতে পারি যে একটি লঞ্চে তারা রান্না বান্না হবে এবং সেখান থেকে সব লঞ্চগুলোতে এখানে যে নেতা কর্মী এবং সমর্থক যারা যাচ্ছেন ঢাকাতে তাদের জন্য তারা এখানে কিন্তু খাবার সরবরাহ করবেন। তো সব মিলিয়ে কালকে 10টায়, ঠিক সকাল 10টায় তারা কিন্তু নেমে যাবে এই যে পল্টন থেকে, আপনার যে ঢাকার যে পল্টন সেখান থেকে চলে যাবে সদরঘাট থেকে। তারপর তারা কিন্তু তাদের যে নেতা যে আসছেন তাকে বরণ করার জন্য ঠিক সেই নেতার যে বরণ করার উদ্দেশ্যে তারা কিন্তু সেখানে রওনা দেবেন। নেতার কথা শুনবেন এই জন্যই কিন্তু তারা উজ্জ্বলিত
উচ্ছ্বাসিত এবং এখানে বরিশাল যে বিএনপির নেতাকর্মী যারা রয়েছে, এবং শুধু বরিশাল থেকে যে 3টি লঞ্চ আছে তা নয়, ভোলা থেকে যাচ্ছে। যে আপনি জানেন যে নদীপথ দক্ষিণাঞ্চল, এখানে কিন্তু প্রধান বাহন লঞ্চ, এবং সেখানে কিন্তু ভোলা, বরগুনা, পটুয়াখালী এবং এই যে আমি বলতে পারি বিভাগের 6টি জেলা থেকেই লঞ্চ যোগে যে এখান থেকে যে যাবে নেতাকর্মী, তার পাশাপাশি কিন্তু সড়ক পথে বোঝা যাচ্ছে বিধান একদম বড় একটা পরিকল্পনা। শুধুমাত্র বরিশাল থেকে 3টি লঞ্চ এবং অন্যান্য জেলা জেগে থেকেও তো লঞ্চ যাত্রার জন্য অপেক্ষা করছেন। নিশ্চয় আপনি আছেন, আপনার কাছ থেকে পরবর্তীতে আরো তথ্য হয়তো জানতে পারবো। সহকর্মী বিধান সরকার যুক্ত হয়েছিলেন, বলছিলেন বরিশাল লঞ্চঘাট থেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি বলেছেন, বিএনপির চাওয়া অনুযায়ী সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে সরকার। এর বাইরে উপদেষ্টা পরিষদের বৈঠকে টেলিকমিউনিকেশন অধ্যাদেশ অনুমোদন হয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে। এর মধ্যে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভারত বাংলাদেশের চলমান সংকট সহ নানা বিষয় উঠে আসে আলোচনায়। বৈঠকে উঠে আসে সংশোধনী বাজেটের বিষয়ও। আলোচনা শেষে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,88,000 কোটি টাকা, আর ঘাটতির পরিমাণ 2 লাখ কোটি টাকা। 5,88,000 কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে। পরে বৈঠকের বিস্তারিত জানান প্রেস সেক্রেটারি। কোনো পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ রাখা যাবে না এমন বিধান রেখে চূড়ান্ত অনুমোদন হয়েছে টেলিকমিউনিকেশন অধ্যাদেশের। জাতীয় নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় আইনগত ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে। বিনিয়োগ বান্ধব ও প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করা হয়েছে এই লয়ের মাধ্যমে। তবে এসব ছাপিয়ে প্রশ্নে উঠে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি। প্রেস সেক্রেটারি জানান, তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানায় সরকার। আমরা তার বাংলাদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানাই এবং তার যে প্রয়োজনীয় যে সিকিউরিটি, সেটার বিষয়ে আমাদের সাথে তার পার্টির আলাপ হচ্ছে। এটা তার যতটুকু তারা চাচ্ছেন, যে সমস্ত মেজর পলিটিক্যাল বিএনপির সাথে কথা বলেই সেগুলো বিষয়ে লুক আফটার করা হচ্ছে। জানান শহীদ ওসমান হাদি, ভালুকার দীপচন্দ্র দাশের হত্যা মামলার আপডেটও তুলে ধরেন গণমাধ্যমে হামলা মামলার তথ্য। ওসমান হাদির বিষয়টা সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এটা ইনভেস্টিগেট করছে। মোহন ইসলাম, ৭১, ঢাকা। আসন্ন সংসদ নির্বাচনের জন্য অধীর অপেক্ষায় আছে ঝালকাঠির মানুষ। বিশেষ করে নারীদের প্রত্যাশার তালিকাটা এবার একটু বেশি। তারা চাইছেন সুষ্ঠু, সুন্দর এবং উৎসব মুখর একটি নির্বাচন, যেখানে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। সেই নারীদের সামাজিক নিরাপত্তা, চলাফেরায় স্বাধীনতা আর কর্মসংস্থানের সুযোগও চান তারা। তরুণ সরকারের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। আসন্ন নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহে আছেন ঝালকাঠির নারী ভোটাররা। পুরুষের পাশাপাশি নির্বাচন নিয়ে ভাবছেন তারাও। বড় হচ্ছে তাদের প্রত্যাশার তালিকা। জেলার নারী ভোটাররা চাইছেন এমন একটি পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক যেখানে নির্বিঘ্নে তারা কেন্দ্রে যেতে পারবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আমরা বাংলার জনগণের শান্তি চাই, আমরা শান্তিতে ভোট দিতে চাই, নিরিবিলি ভোট দেব, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তবে শুধু ভোটের সময় নয়, সামাজিকভাবে নিরাপদ থাকতে চান নারীরা। তারা চান এমন নারীবান্ধব সরকার আসুক যারা নারীদের শিক্ষা, চলাফেরায় স্বাধীনতা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ব্যবস্থা করবে। নির্বাচনটা সুষ্ঠু, স্বাভাবিক হোক, সেখানে নারীর ভোটার অধিকার জানি আরও গতিশীল, দৃঢ়ময় হয়, এটাই আমরা প্রত্যাশা করি। কিন্তু সবাই কিন্তু একটা আতঙ্কে আছে, এই আতঙ্কটা আমরা না থাকি, আতঙ্কের বাইরে আমরা জানি বিকশিত হতে পারি। আমাদের নারীদের মূল্যায়ন যারা করবে এবং সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবে, এটাই আমার প্রত্যাশা। আর জেলার নারী নেত্রীরা বলছেন, দেশের অর্ধেক ভোটারই যেহেতু নারী, তাই সকল পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে নারীদের গুরুত্ব নিশ্চিত করতে হবে। তা না হলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। নির্বাচনেও আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত এবং সমাজে যারা সমাজপতি বা নির্বাচনের যারা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছেন, তাদেরও আমাদের নারীদের যথাযথ মূল্যায়ন করা উচিত। অধিক মাত্রায় প্রার্থী যেন নারী প্রার্থীরা আসতে পারেন বা নারী প্রার্থী হতে সুযোগ সৃষ্টি হয়, এটা চাই। ঝালকাঠির 2টি সংসদীয় আসনে এবার ভোট দেবেন 5,76,808 জন ভোটার।
এর মধ্যে নারী ভোটারের সংখ্যা 2,88,048 জন। মনিরা কাজুরি, ৭১। কাল খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। দিনটি ঘিরে রাজধানীর চার্চগুলোতে এখন সাজ রব। বড় বড় হোটেলগুলোতেও সেজেছে আলোকসজ্জায়। বড়দিনের প্রস্তুতির আরও খবর নিয়ে তেজগাঁও হোলি রোজারি চার্চ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সঞ্জয়। পার্থ, বড়দিনের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন, এবং কি কি আয়োজন থাকছে এবার বড়দিনকে কেন্দ্র করে? ধন্যবাদ বুশরা। মেরি ক্রিসমাস। ক্রিসমাস ইভে আমরা রয়েছি তেজগাঁও হোলি রোজারিও চার্চে, এবং এখানে এই ক্রিসমাস ইভে বড়দিনের আনুষ্ঠানিকতা বলা যায় শুরু হয়ে গেছে। এবং সন্ধ্যে 7টায় এখানে যে প্রথম যে প্রার্থনা সেটি অনুষ্ঠিত হচ্ছে। এই প্রার্থনায় মূলত খ্রিস্ট ধর্মাবলম্বীরা তারা আসলে যীশু খ্রিস্টকে বরণ করেন। বিশ্বাস অনুযায়ী প্যালেস্টাইনে বেথলেহেমে ঠিক 2025 বছর আগে যে মহাপুরুষ জন্ম নিয়েছিলেন তিনি যীশু খ্রিস্ট, এবং তার যে মহিমা, ত্যাগ এবং তার যে বাণী, ক্ষমার বাণী, সেই বাণী আসলে নিয়ে তিনি ধরাধামে এসেছিলেন, এবং সেটিরই আসলে উদযাপন বলা যায় এই বড়দিন। এটি আসলে বড় মানে হচ্ছে যে অনেক সংখ্যাগত বা অনুপাতগত যেটি বড়, এটি আসলে ক্ষমা আর মহত্বের গুণে বড়। এবং সেই বড়দিনে আমরা রয়েছি এই হলি রোজারিও চার্চে। খ্রিস্ট জাগ অনুষ্ঠান হচ্ছে, এবং এরপরে আরও একটি প্রার্থনা আছে, এবং সেটি রাত 9টায়। এবং আগামীকাল যেমনটা আপনি বলছিলেন শুভ বড়দিন, এবং সেই বড়দিনের যে আনুষ্ঠানিকতা এই